স্টেটকার্ড নিউজরুমে পেয়েছি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রবকে। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজরুমে। নমস্কার। আপনার কাছে আমাদের এই মুহূর্তে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে, যেহেতু আপনি একটা রাজনৈতিক দলের উচ্চ নেতৃত্বের পর্যায়ে রয়েছেন, সেক্ষেত্রে বেশ কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূলের সমস্ত নেতৃত্ব এবং কর্মীদের বলেছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই ভাবনা চিন্তা করে প্রত্যেককে এগোতে হবে। এক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় আপনার কি মনে প্রস্তুতি কীরকম? দেখুন, একটা রাজনৈতিক দলের নেতৃত্বে এটাই ভাবনা হওয়া উচিত আর কি, যে একটার পর একটা নির্বাচন আমাদের সামনে আসবে। শুধু সেই নির্বাচন মানুষ যখন বৈতরণী পার করে দেয়, তারপরে আবার পরবর্তী নির্বাচনের জন্য আমাদের 5 বছর একটা অপেক্ষা করতে হয়। কিন্তু আমাদের দল বলছে যে অপেক্ষা নয়, আমরা যতগুলো নির্বাচন পেরোলাম, 24-এর লোকসভা নির্বাচন, পরবর্তী ক্ষেত্রে উপনির্বাচন, এগুলো মানুষ আমাদের দুহাত ভরে যেভাবে আশীর্বাদ করেছেন, আমাদেরকে তৈরি থাকতে হবে মানুষকে সঙ্গে নিয়ে 26-এর নির্বাচনের প্রস্তুতি আমাদের এখন থেকে সেরে ফেলতে হবে। এবং সমস্ত ক্ষেত্রেই মানুষ তার যে চাহিদা, তার যে ভাবনা, তার যে চিন্তা, এই চিন্তা ভাবনা যে মানুষের মধ্যে যেটা আছে সেটা যেন প্রস্ফুটিত হয় আমাদের সরকারের আগমনের মধ্য দিয়ে। মানুষ চাইছে আর কি যে পশ্চিমবাংলায় একটা এরকম ধর্মনিরপেক্ষ সরকার থাকুক, যে সরকারের দ্বারা সমাজের সমস্ত স্তরের মানুষ উপকৃত হয়েছে। ইতিপূর্বে ভারতবর্ষের কোনো সরকার এভাবে এত গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে গিয়ে মানুষের উপকারে আসেনি। এটাই ভারতবর্ষে এখন একমাত্র একটা সরকার, যে সরকার এত ডিপে, এত নিচু স্তরে গিয়ে মানুষের কল্যাণের কথা ভেবেছেন এবং সেই কল্যাণমুখী সমস্ত কাজকর্ম যা মানুষ উপকৃত হয়েছে, সেই মানুষকে সঙ্গে নিয়েই আগামী 26-এর নির্বাচনের জন্য আমাদের তৈরি হওয়ার কথা বলেছেন। এবং সেই জন্য আমরা যারা বর্ধমান জেলার যারা দায়িত্বপ্রাপ্ত দলের কর্মী, আমরা তো সেই স্তরের নেতৃত্ব যারা আপনারা বলছেন, যে সেটি আমি ডিস্ট্রিক্টে আছি, কিন্তু আমি নিজেকে একজন ছোট্ট কর্মী বলেই মনে করি। সেই অর্থে কর্মী হওয়াটা খুব কঠিন কাজ। করে কর্মীদের যে কাজ সেটা হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে বুথে পৌঁছে গিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় অংশগ্রহণ করানোর মূল দায়িত্বটা থাকে কর্মীদের কাঁধে। আমি সেই জন্য নিজেকে কর্মী হিসাবে মনে করি এবং সেই কর্মীদের যে দায়িত্ব দল যেভাবে আমাদের প্রতিনিয়ত দিয়ে এসেছে ইতিপূর্বে, আমরা সেই দায়িত্ব পালন করেছি এবং ভবিষ্যতেও সেভাবেই পালন করার জন্য প্রস্তুতি নিয়েছি। এই মুহূর্তে রাজ্যে ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে। নতুন ভোটারদের নাম তোলা, নাম বিয়োজন এবং সংশোধন। তো সেখানে তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীরা এবং বুথ লেভেল এজেন্টরা, তাদের যে দায়িত্ব পালন, আপনার কি মনে হয় তারা সঠিকভাবে সেই কাজটা পালন করে চলেছে? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এটা খুব একটা ভাইটাল একটা কাজ, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ আমাদের যে মূল লক্ষ্য, সমাজের এমন একজনও মানুষ যার ভোটাধিকার প্রয়োগের যে নির্ধারিত যে বয়স, সেটা হয়ে গেলে সেই ব্যক্তি যেন কোনোভাবেই ভোটার লিস্টের নাম তোলা থেকে বাদ না থাকেন, এটা আমাদের দেখার দায়িত্ব। আমরা এক্ষেত্রে সকল ওই 18 বছরের ঊর্ধ্বে ভোটারদের কাছে আমরা পৌঁছে যাই, যাতে করে তাদের সকলের নাম না উঠে পড়ে ভোটার লিস্টে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সুযোগ পান। এটা আমরা করি, আমাদের দলের কর্মীরাও করছিল। কোথাও পার্টিকুলার কোনো একটা দুটো পকেটে এটা ঘাটতি থাকতে পারে, সেটা আমাদের এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই স্তরের আকারে আমাদের কাছে আসেনি খবর। যদি এরকম কোনো খবর আমাদের কাছে আসে, নিশ্চয়ই আমরা সেখানটা নিজেরা গিয়ে দলীয় স্তরের কর্মীদের যেভাবে নামিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সংঘবদ্ধ করে অন্ততপক্ষে প্রতিটি বাড়িতে একজনও প্রাপ্তবয়স্ক 18 বছর বয়সের ভোটার যারা নতুন ভোটাধিকার পাবে, তাদের যাতে নাম না বাদ থাকে, সেই চেষ্টা আমরা নিশ্চয়ই করব। আর এটা আমাদের সময় এটা হয়। আর ইতিপূর্বে যে জামানা আমরা দেখেছি, বাম জামানা, ওরা কিন্তু এই ব্যাপারে অত্যন্ত কঠোর নীতি গ্রহণ করত।
ওরা কিন্তু ওই বামপন্থী পরিবার যেগুলো, সেই বামপন্থী পরিবারের যাদের 18 বছর বয়স হয়েছে তাদের নামগুলো যাতে উঠে যায় সেটা চেষ্টা করতো। এটা অন্যায় কিছু নয়, কারণ রাজনৈতিক দল তার রাজনৈতিক ভাবনার মধ্যে করতো, কিন্তু আমরা রাজনৈতিক দল হলেও আমরা সামাজিক ভাবনাটাকে বেশি গুরুত্ব দিই। আমরা মনে করি দেশের একজনও 18 বছর বয়স্ক কোনো বয়স হয়েছে এমন কোনো ছাত্র ছাত্রী বা বেকার যুবক তার যেন নামটা ভোটার লিস্ট ওঠা থেকে যেন সে বঞ্চিত না হয়। এটা আমাদের মানে চিন্তা ভাবনা। আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি, আরো বৃহৎ আঙ্গিকে দেখি আর কি। কিন্তু ওরা ছিল ওই জায়গাতে একটু গোড়া, ওরা ছিল না এতটা ব্রড অ্যাসপেক্টে দেখতো না। ওরা ওদের দলীয় স্তরের যে চিন্তা ভাবনা সেটা শুধুমাত্র ওদের চিন্তা ভাবনা ছিল যে বেশি পার্সেন্টেজ অফ ভোট পার্টি পিপুল যদি তারা দিতে যায় তাহলে আমরা বেশি ভোট পাবো, সেইটা ওদের ভাবনা ছিল। সেই ভাবনাটা ওরা কিনা ফলো করতে, যেটা আমরা করি না। আমরা সকলের জন্য ভাবছি এবং করব। বিগত 5-6 মাস ধরে রাজ্য জুড়ে একটা আন্দোলন হয়েছিল, আগস্ট মাসের মোটামুটি সেকেন্ড উইক থেকেই বলা যায়। আরজিকর কাণ্ড, এই আরজিকরের ঘটনা নিয়ে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল পথে নেমেছিল, কিন্তু তার মধ্যে বামপন্থীদের ভূমিকাটা একটু যেন বেশি মানে সামনের সারিতে ছিল। পরবর্তী ইয়েতে বিজেপিও একটা মানে বিরোধী ভূমিকা হিসেবে তারাও পথে নেমেছে, বিরোধী দল হিসেবে। কিন্তু যখন আপনার উপনির্বাচন হলো তখন দেখা গেল যে মূল লড়াইটা কিন্তু হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপি। বামপন্থীরা কিন্তু সেখানে ঠিক সেই জায়গা ফ্যাক্টর হতে পারলো না, অথচ তারা এতবার একটা আন্দোলন সংগঠিত করলো। আন্দোলনটা যে খুব ছোটোখাটো পর্যায়ে ছিল তা না, হয়েছে আন্দোলনটা হয়েছে, এটাও স্বীকার করার জায়গা নেই। এইটা কেন আপনার কেন মনে হলো, যে মনে হচ্ছে কেন যে ধরুন ওরা এত আন্দোলন করছে অথচ ভোটের ময়দানে গিয়ে দেখা যাচ্ছে ওদের সেই অর্থে কোনো দেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু বিজেপি সেই জায়গাটা দখল করে নিচ্ছে? উত্তরটা হচ্ছে খুব সহজ। দেখুন, পশ্চিমবাংলায় একটার পর একটা নির্বাচনে বামপন্থীদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। তারা জনগণের স্বার্থে যে কাজগুলো তাদের সরকারে থাকাকালীন করার কথা ছিল, উচিত ছিল, দরকার ছিল, সেগুলো তারা করেনি। সেগুলো মানুষ বুঝতে পেরেছে। আর এখন যদি মানুষ এই যে আগস্টের যে আন্দোলনের কথা বললেন, ঘুণাক্ষরেও যদি বাংলার জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা যদি ঘুণাক্ষরেও বুঝতে পারতেন যে পিছনে বামপন্থীদের মদত আছে বা হাত আছে, তাহলে এত মানুষ রাস্তায় নামতেন না। এ বিশ্বাস আমি এখনো করি, এত মানুষ রাস্তায় নামতেন না। এখন বামপন্থীরা ওই পিছন থেকে, অন্ধকারের থেকে কলকাঠি নাড়ার যেটা বলা হয় সেটা ভালোবাসে তারা। তার কারণটা হচ্ছে ওরা দেখেছে আমরা জিরো, রাইট নাও দে আর জিরো। তো জিরো থেকে অ্যাটলিস্ট 1 এটা যদি হতে পারে তাহলে কিছুটা সম্মান ফিরবে, এই ভাবনাটা তাদের মধ্যে ছিল। অ্যাটলিস্ট 0 থেকে 1-এ যাব, এই জন্য পিছন থেকে, অন্ধকার থেকে এই আন্দোলনের তারা অন্যভাবে তারা সহযোগিতা করেছিল বা পিছন থেকে তারা কলকাঠি নেড়েছিল। এবং অনেকটাই দেখেছেন আপনারা, যত দিন যাচ্ছে এটা প্রকাশিত হয়ে যাচ্ছে যে বামপন্থীদের প্রদর্শিত পথ, পরিকল্পিত পথেই এই আন্দোলনটাকে এত মানে দীর্ঘ পথ মানে মানুষকে অযথা হাঁটিয়েছিল। অথচ এর মধ্যে খুব বেশি সারবত্তা মানে যেটুকু আছে নিশ্চয়ই আছে, সেটা তো রাজ্য সরকারি প্রশাসন, পুলিশ প্রশাসন তারা তো সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে সেটাকে ধরেছে এবং তাকে তুলে দিয়েছে। তারপরে সিবিআই, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, পরিবারের পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই, অরাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই সিবিআই এর প্রতি আস্থা জ্ঞাপন করেছিলেন। তো সিবিআইও এসেছে, কিন্তু লাস্ট অফ অল আমরা কি দেখেছি যে সঞ্জয় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা যখন সাংবাদিক আপনাদের সামনে এসেছি তখনও পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তির হদিস আমরা পাচ্ছি না। এবং এর মাঝখানে আমরা যেটা পেলাম যে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে করে যে মিতার মা বাবার যে বক্তব্য, তাদের কাছে লিখিত যে আবেদন, সেই আবেদনের যেটা ধরা পড়েছে যে তারা নাকি কোনো মানে ব্যক্তির দ্বারা, কোনো এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নাকি এই ধরনের কথাবার্তা তাদের মানে সব বলতে সাহায্য করেছিলেন। এই ধরনের কিছু কিছু বক্তব্য পাওয়া গেছে। তার মানে কি সম্পূর্ণটা যেটা ঘটেছে নক্কারজনক ঘটনা, অপরাধ, তার শাস্তি হবে, এটাই আমরা চাই। এবং প্রকৃত অর্থে ভারতবর্ষের যে
ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্য থেকেই তারা শাস্তি পাবে, এটা আমরা বিশ্বাসও করি। কিন্তু এটাকে নিয়ে জলঘোলা করার জন্য যে পরিকল্পনা বামপন্থীরা বা অন্যান্য রাজনৈতিক দল করেছিল, তাদের জবাবটা বাংলার মানুষ 6টি উপনির্বাচন যেটা সাম্প্রতিককালে হয়ে গেছে, তার মধ্যে 5টি তৃণমূলের দখলে ছিল, একটি বিজেপির ছিল মাদারিহাট। সেখানেও বিজেপিও এই ধরনের এই নোংরা খেলায় মেতেছিল, এটা মানুষ বুঝতে পেরেছে বলে মাদারিহাটের জনগণও বিজেপির যেটা আসন সেখানে তাদের হারিয়ে দিয়ে তৃণমূলের উপরে ভরসা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুসংগঠিত সাংগঠনিক ব্যবস্থা যাতে পরিচালিত যেভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে, তার উপরে ভরসা রেখে রায়দান করেছে। এতে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিম বাংলায় ওই যারা বলছে বিরোধী, প্রধান বিরোধী, ওই 2 আর 3 লড়াই তারা থাকুক, প্রধান জায়গাতে বাংলার মানুষ মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখবেন। কিন্তু এবারে উপনির্বাচনে আমরা যেটা দেখলাম যে বিজেপি তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী, প্রায় সবকটা আসন। তো আগামী 26শে বিধানসভা নির্বাচন, এর আগে 2021 বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে বিজেপি একটা এমন হাওয়া তুলেছিল যেন ক্ষমতায় এসে গেছে আর কি। তো আপনার কি মনে হয় যে আবার তারা সেই ধরনের একটা কোনো বাংলার মানুষকে আবার সেইভাবে প্রভাবিত করতে পারবে? বাংলার মানুষের সম্পর্কে মহামতি গোখলের যে বাণী আপনারা সকলেই জানেন এবং কম বেশি ভারতবাসী জানেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া উইল থিংস টুমরো। বাংলাকে যদি বিজেপি আবার বোকা ভাবতে যায়, বাঙালিকে বোকা ভাবতে যায়, তাহলে যে জবাবটা তাদের জন্য দেওয়া দরকার, বাঙালি মানে বঙ্গবাসী, বাঙালি সমগ্র বাঙালি সমাজ 26শে নির্বাচনে আবার সে জবাব দেবে। আপকি বার 200 পার, সেটা তো তারা সে আওয়াজ তারা তুলেছিল, ওটা রাজনৈতিক একটা পরিকল্পনা। এবারে নিশ্চয়ই নতুন কোনো পরিকল্পনা আসবে, তবে এই পরিকল্পনার সঙ্গে আমাদের দেশের মানে একটা অঙ্গরাজ্যের নির্বাচনে আবার দেখা যাবে হয়তো ওপার বাংলার যে রাজনীতি, সেই রাজনীতির কথাও বিজেপির নেতৃত্ব তুলে ধরতে পারে। কিন্তু অবাক হওয়ার কিছু নেই, যদিও প্রাসঙ্গিক হবে না, তবুও তারা এই ব্যাপারে তাদের নেতারা অনেক সময় দেখি যে ধরনের কথাবার্তাই বলে। তো আমরা প্রস্তুত আছি, বাঙালি প্রস্তুত আছে, বঙ্গবাসী প্রস্তুত আছে। 26শে নির্বাচনে সর্বাধিক রেকর্ড করে, পশ্চিমবাংলার ইতিহাসে সর্বাধিক যে রেকর্ড, সেই রেকর্ডটা আমার মনে হয় 26শে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হবে। 3বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, এবারে যদি আনেন 4র্থবার, কেন মানুষ আপনাদের প্রত্যাশা কোন জায়গা থেকে করছেন যে মানুষ আবার 4র্থবারের জন্য নির্বাচিত করবে তৃণমূল কংগ্রেসকে? সারা দেশের যদি আপনি মানুষের সামাজিক যে অবস্থান এই মুহূর্তে, আর্থসামাজিক যে অবস্থান, সেটা যদি দেখেন, তাহলে দেখা যাবে অন্যান্য প্রদেশ আমাদের পাশেই আছে, বিহার আছে, আমাদের পাশে আছে ঝাড়খণ্ড আছে, আর অন্যান্য প্রতিবেশী যে রাজ্যগুলো আছে, যদি দেখেন সেখানকার গ্রামীণ খেটে খাওয়া গরিব নিম্নবিত্ত নিম্ন আয়ের মানুষগুলো, যেগুলো আর্থিক দিক থেকে দুর্বল পিছিয়ে পড়া মানুষ, তাদের জীবনশৈলী, তাদের বেঁচে থাকার যে লড়াই তাদেরকে এখনো আজকের দিনেও করতে হচ্ছে, সেটা তুলনামূলকভাবে আমাদের রাজ্যে ওই সমস্ত ওই স্তরের মানুষগুলোকে এতটা লড়াই করতে হচ্ছে না। তার মূল কারণটাই হচ্ছে রাজ্যের আমাদের এই সরকার। কারণ এই সরকার একটা মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে কি প্রয়োজন হয়? ছেলে মেয়েদের লেখাপড়া করানোর একটা মানে অর্থ ব্যবস্থা করা, বাড়ির অন্যান্য সদস্যদের জন্য, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী পুত্র যাই আছে না কেন, তাদের সকলের জন্য চিকিৎসার একটা অর্থ ব্যবস্থা রাখা, আর জীবন ধারণের জন্য ডাল ভাত শাকসবজি খেয়ে বেঁচে থাকার জন্য একটু অর্থ সংগ্রহ করে রাখা। এইগুলোই তো মূল জায়গা, এইগুলোই তো একটা পরিবারকে দরকার। এই সরকার ওই স্তরের গরিব মানুষগুলোকে এগুলো ভাবতেই হয় না। বাড়ির বাচ্চাটা স্কুলে যাবে, তার পায়ের জুতো, পিঠের ব্যাগ, বই, খাতা সরকার ব্যবস্থা করে দিয়েছে উইদাউট এনি পে ফ্রম দি ফ্যামিলি। একটাও টাকা দিতে হয় না, পড়ার ব্যবস্থা হয়েছে। মেয়েটি যখন একটা নির্দিষ্ট ক্লাসে পৌঁছালো, ছেলে এবং মেয়ে তার জন্য সাইকেল, একটু দূরে যদি স্কুলে যেতে হয়, যেটা বাবা মাকে কিনতে হতো, যেটা এখন ভাবতে হয় না, গরিব মানুষগুলোকেও ভাবতে হয় না। বাড়ির মেয়েটা যখন গরিবী হাল দেখে, মা বাবা বলে আমি আর তোর পড়ার ব্যবস্থা করতে পারবো না, অত খরচা আমি দিতে পারবো না, বা
স্কুল থেকে তাকে পড়া ছাড়িয়ে নিয়ে চলে আসতো। এখন সেটা করতে হয় না, কারণ তার জন্য সরকারের ওই যে কন্যাশ্রীর ব্যবস্থা, তাকে একটা মাসে একটা টাকা তার জন্য বাঁধা, এটা একটা ব্যবস্থা। ছেলেগুলো স্কুলে যায়, মিড ডে মিল খাবারটা পায়, না খেয়ে আসতে হয় না, বাড়ি থেকে খাবার না হলেও স্কুলে গিয়ে খাবারটা পায়, পেটটা ভরে আসে, পড়াশোনা করে আসে, এই ব্যবস্থা। একজন পরিবারের অসুস্থ হলে তার চিকিৎসার জন্য চিন্তা ভাবনা করতে হয়, টাকা কোথায় পাবো। আগে দেখেছি ঘটি বাটি বিক্রি করে যা ছিল একটু আধটু কাঁসার পিতলের বাসন বিক্রি করে দিয়ে চিকিৎসা করতে নিয়ে গেছে। এসএনসিউর যে ব্যবস্থা বা নিওনেটাল বেবিকে চিকিৎসার জন্য, তাদের জন্য সেই ব্যবস্থা হাসপাতালগুলোতে ছিল না 34 বছরের বাম জামানায়। আজকের দিনে সেটা হয়েছে। এখন আর প্রাইভেট হাসপাতালে গিয়ে প্রাইভেট ডাক্তারের কাছে গিয়ে নার্সিংহোমে 5,000 টাকা প্রতিদিন খরচা তাকে আর করতে হয় না। তাই বর্ধমান হাসপাতালে যাবেন, ওই নিওনেটাল বেবি যার জন্মগ্রহণের পর থেকে অসুস্থ হয়ে পড়েছে, তাকে কাঁচের ঘরে ইনকিউবেটরের চিকিৎসা সব বিনা পয়সায় হচ্ছে। মা বাবা অসুস্থ, হার্ট অ্যাটাক হয়েছে, তাকে ভর্তি করতে হবে, অপারেশন হবে, হার্টের খরচ 3 লাখ টাকা দিতে হবে না। একটা কার্ড দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যসাথী, তাতেই হয়ে যাচ্ছে। এই যে নানাবিধ একটা সামাজিক পরিকল্পনা, মায়েদের হাতে পয়সা থাকতো না, মায়েদের কাছে যখন নাতি নাতনিরা চাইতো, বাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকলে সেই মায়েরা তার নাতি নাতনিদের পয়সা দিতে পারতো না, 5টা টাকা 10টা টাকাও চাইলেও দিতে পারতো না। আজকে 1000 টাকা 1200 টাকা মানুষের ওই যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের হাতেও একটা অর্থ সঞ্চিত হচ্ছে, সেই পয়সা দিয়েও তারা অনেক সময় অনেক কাজ করতে পারছেন। এই যে নানাবিধ সামাজিক পরিকল্পনা, এই পরিকল্পনায় ওই স্তরের মানুষগুলোকে, অনেকে বলছেন এই ভিক্ষার দান, হ্যাঁ তাদের কাছে হয়তো ভিক্ষার দান, তারা অনেক টাকা কামায়, এদিক ওদিক করে কামিয়ে নিতে পারে, হয়তো চিটিংবাজি করেও অনেকে কামায়, কিন্তু এটা তো সমাজ নয়, এটা তো সামাজিক দায়িত্ব নয়। চিটিংবাজি করে কামিয়ে নিয়ে আমি ফুটিয়ে এলাম, দিয়ে বললাম ওটা ভিক্ষার দান, এটা আমরা মনে করি না। আমরা মনে করি ওই মানুষগুলোর কথা, যে মানুষগুলো সকালবেলায় মানে ঘুম থেকে উঠে চিন্তা করে তার বাড়িতে এই বাচ্চা এতগুলো ছেলে মেয়ে আছে, তাদের স্কুলে পাঠাবো, খাবার দাবার কিভাবে হবে, তাদের কথাটা ভাবাটাই হচ্ছে একটা সরকারের কাজ। এবং সেই কথাটা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য অন্যান্য প্রদেশের ওই স্তরের মানুষগুলো যে অবস্থা, তার থেকে অনেক ভালো অবস্থা আমার রাজ্যের। সেই জন্য ওই মানুষগুলো কখনো নিজের পায়ে কুড়ুল মেরে এটা করবেন না যে আমি কালিদাসের মতো যে মানে ডালে বসে সেই ডালটাই কেটে দেবো, আর পরবর্তী ক্ষেত্রে আবার আমার সমস্ত পরিবারের বোঝাটা আমার কাঁধে এসে পড়বে। এই যে একটা চিন্তা, এই চিন্তা এরকম একটা ভুল চিন্তা নিশ্চয়ই বঙ্গবাসী অর্থাৎ বিশেষ করে ওই স্তরের মানুষগুলো করবেন না বলে বিশ্বাস। সেই জন্যই আমরা মনে করি সেই মানুষগুলো ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে থাকবে।